হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ, আমরা এখন ঈদের ছুটিতে সবাই আসলে খুবই হয়তো ফুরফুরে মেজাজে আছে, যেহেতু অ্যাটলিস্ট মার্কেট নিয়ে টেনশন করতে হচ্ছে না। তো তারপরেও অনেকেই কিছু শেয়ার ইনভেস্ট করে আছে ভালো প্রফিটের আশায় হয়তো। অবশ্যই তারা সেই শেয়ারগুলো নিয়ে প্রতিনিয়তই আপডেট পেতে চায় যে আসলে শেয়ারগুলো ঈদের পরে কি হবে, বাড়বে না কমবে। আমরা জানি যে বর্তমান কমিশন বিভিন্ন রুলস রেগুলেশনের ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট। সেক্ষেত্রে আমরা জানি যে বিশেষ করে যে শেয়ারগুলোর বড় বড় গেম হয়েছিল সেগুলোকে কিন্তু একটা একটা করে ধরে প্রত্যেকটাকেই কিন্তু বড় বড় জরিমানার কবলে ফেলেছে। আমরা জানি যে রিসেন্টলি হিরো এবং সাকিবকে অনেক টাকার জরিমানা করেছে। সেক্ষেত্রে আসলে এখন কোনো শেয়ার যদি বাড়ে, সেক্ষেত্রে যারা হয়তো এই শেয়ারগুলো নিয়ে প্লে করে বা শেয়ারগুলোর দাম বাড়ানোর ব্যাপারে হয়তো মূল ভূমিকায় থাকে, তারা সবসময় কিন্তু টেনশনে থাকে যে যে কোনো সময় তাদেরকে হয়তো আইনের এই মারপ্যাচে পড়তে হতে পারে এবং তারা অনেক বড় ধরনের জরিমানার কবলেও পড়তে পারে। এমনকি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেও দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আমরা গতকাল বা পরশুদিন আমরা কিন্তু একটা মেসেজ জানি যে খান ব্রাদার্স শেয়ারটি নিয়ে যারা কারসাজি করেছিল তাদের তিনজনের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। সেক্ষেত্রে এই জটিলতার মধ্যে দিয়ে আসলে গেমিং শেয়ারগুলোর কিন্তু প্রাইস মুভমেন্ট করানো খুব কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কেপিপিএল শেয়ারটি আমরা দেখেছি যে শেয়ারটি কিন্তু লাস্ট দু তিন মাসের মধ্যে একটা বড় প্রাইস মুভমেন্ট হয়েছিল। শেয়ারটি অনেকেই এখান থেকে প্রফিট টেক করেছেন, আবার অনেকেই নতুন ইনভেস্ট করে শেয়ারটিতে কিন্তু বলা যায় যে আটকে গিয়েছেন। সেক্ষেত্রে আসলে আমাদের আজকের জানার বিষয় যে শেয়ারটি আসলে কি হবে। শেয়ারটির যেহেতু আসলে এই শেয়ারগুলো জেড ক্যাটাগরি শেয়ার এবং জেড ক্যাটাগরি শেয়ার হলেও এই শেয়ারটির ফান্ডামেন্টাল ইস্যু কিন্তু খুবই দুর্বল। আমরা জানি যে শেয়ারটি কিন্তু তাদের প্রোডাকশন বন্ধ রয়েছে এবং দীর্ঘদিন ধরেই মালিকও কিন্তু এই কোম্পানির বিজনেস থেকে দূরে ছিল। সেক্ষেত্রে রিসেন্টলি উনি তার জামিন পেয়েছে আমরা জানি। তো সেক্ষেত্রে একটা গুজব ছিল যে শেয়ারটি হয়তো তার কোম্পানি আবারও হয়তো রিওপেন করবে। ওপেন করলে সেক্ষেত্রে হয়তো শেয়ারটি হয়তো একটা প্রাইস মুভমেন্ট হতে পারে, এমন সম্ভাবনার প্রেক্ষিতেই কিন্তু শেয়ারটি এখন প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ারটি অলমোস্ট ডিসেম্বর শেষের দিক থেকেই শেয়ারের প্রাইসের মুভমেন্ট শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ এক মাসের মধ্যেই বলা যায় শেয়ারটি কিন্তু 8 টাকা লেভেল থেকে অলমোস্ট 35 টাকার দিকে উঠে যায়। যাই হোক, ফেব্রুয়ারি মাস পুরোটাই কিন্তু এটার একটা ডাউন ট্রেন্ড ছিল, দেখতে পাচ্ছেন। ডাউন ট্রেন্ড শেষে এসে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির শেষের দিকে আবারও সে আপ ট্রেন্ডের দিকে যায়, কিন্তু আপ ট্রেন্ডে গেলেও আপ ট্রেন্ড খুব একটা শক্তিশালী ছিল না। এরপরে আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসের মাঝামাঝিতে সে আবারও কিন্তু কারেকশনে যায়। যাই হোক, ফাইনালি কারেকশনে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন থেকে কিন্তু শেয়ারের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভলিউম লেভেল কিন্তু খুবই পোর ছিল, অর্থাৎ প্রতিদিনই ভলিউম কমে যাচ্ছিল। সেক্ষেত্রে এই যে কারেকশন, এই কারেকশনটা অনেকটাই দুর্বল ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার এই লেভেলটা, অর্থাৎ 24 টাকা 40 পয়সা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। সেখানে সাপোর্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু শেয়ারে একটা ভালো প্রাইস মুভমেন্ট করেছে। ভলিউম যদিও খুব বেশি চোখে পড়ার মতো না, তারপরেও গত বুধবারের চেয়ে ভলিউম বৃহস্পতিবারে বেশি ছিল এবং প্রাইসও মোটামুটি আপ ট্রেন্ডে ছিল। যাই হোক, যদিও শেয়ারের প্রাইস কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজের নিচেই অবস্থান করছে। তো সেক্ষেত্রে যদি ঈদের পরের কার্য দিবসে যদি প্রাইস পজিটিভ মুভমেন্টে থাকে এবং যদি ভলিউম বাড়ে, তাহলে কিন্তু শেয়ারটি এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে আশা করা যায়। তো সেক্ষেত্রে তার কিন্তু আবার সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি 28 টাকা লেভেল, 28 টাকা 50 পয়সা থেকে 29 টাকা, এই লেভেলে কিন্তু তার একটা শক্ত রেসিস্ট্যান্স জোন রয়েছে। অর্থাৎ এই লেভেলটা ক্রস না করা পর্যন্ত এখান থেকে কিন্তু আমরা খুব বেশি ভালো কিছু আশা করতে পারি না। যদি এই লেভেলটা, অর্থাৎ 28 টাকা 50 পয়সা থেকে 29 টাকার এই লেভেলটা যদি
ব্রেক করতে পারে তাহলে হয়তো নতুন করে প্রাইসের মুভমেন্টের সম্ভাবনা দেখা দিতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই ভলিউম কিন্তু বাড়তে হবে। ভলিউম না বাড়লে প্রাইস মুভমেন্ট কিন্তু খুব বেশি শক্তিশালী হয় না। যাই হোক, এখন দেখার বিষয় যে ভলিউম সহকারে হয়তো এই প্রাইস মুভমেন্ট করে কিনা। এরপরে হয়তো আমরা নতুন করে এই শেয়ার থেকে হয়তো নতুন প্রাইস মুভমেন্টের সম্ভাবনা দেখতে পাবো। যাই হোক, এখন আমরা যদি আর কিছু ইন্ডিকেটর দেখে আসি, তাহলে আমরা হয়তো বোলিঙ্গার ব্যান্ডটা দেখতে পারি। বোলিঙ্গার ব্যান্ডটা দেখবো। ইয়েস, বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডের কিন্তু মিডিল ব্যান্ডের উপরে রয়েছে, সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের কিন্তু যে লোয়ার ব্যান্ড সেই দিকে কিন্তু আসেনি, তার আগেই কিন্তু সে এখান থেকে ইউটার্ন নিয়েছে। তো সেক্ষেত্রে এখন সে বোলিঙ্গার ব্যান্ডের যে মিডিল ব্যান্ড তার উপরে অবস্থান করছে। যদি এখান থেকে মুভ করে তাহলে সে কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড 28 সেদিকে কিন্তু যাওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। আমরা বারবারই বলবো, যেহেতু কারেকশন ফেজে ভলিউম খুবই কম ছিল, সেক্ষেত্রে প্রাইস মুভমেন্টের কিন্তু সম্ভাবনা দেখা দিতে পারে। তো যাই হোক, বোলিঙ্গার ব্যান্ডের পরে আমরা যদি ইসিমোকো ক্লাউডটা দেখি, ইসিমোকো ক্লাউডে কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, ইসিমোকো ক্লাউড যদি দেখেন তাহলে ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন যে ইসিমোকো ক্লাউডের ডাউন ট্রেন্ড ফেজে কিন্তু ইসিমোকো ক্লাউডের মধ্যে ঢুকে যায়। এখান থেকে হয়তো বের হওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ইসিমোকো ক্লাউডের যা পারবেন সেটা কিন্তু অলমোস্ট 27 টাকা 20 পয়সা বা 30 পয়সার দিকে। তার মানে এই লেভেলটা ক্রস করলেই হয়তো আশা করা যায় যে ইসিমোকো ক্লাউডের উপরে অবস্থান করলে অবশ্যই আমরা পজিটিভলি ভাবতে পারি যে শেয়ারটি হয়তো নতুন করে আবার প্রাইস মুভমেন্টের সম্ভাবনা দেখা দিবে। এটাকে যদি উইকলি চার্টে দেখা যায় তাহলে উইকলি চার্টেও দেখতে পাচ্ছেন যে লাস্ট উইকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে সেটা অবশ্যই একটা পজিটিভ ক্যান্ডেল। আমরা এর আগের ক্যান্ডেলগুলোও কিন্তু অলমোস্ট উইকলি চার্টে পজিটিভই বলবো, যে প্রত্যেক সপ্তাহে কিন্তু অনেক নিচে নেমেছে, কিন্তু সপ্তাহ শেষে কিন্তু ক্লোজিং প্রাইসগুলো কিন্তু অনেক উপরে ছিল। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে উইক রয়েছে কিন্তু উপরের দিকে কিন্তু উইক নাই তেমন। সেক্ষেত্রে এই ক্যান্ডেলগুলো কিছুটা হলেও পজিটিভ। আমরা লাস্ট উইকেও ঠিক একই চিত্রই দেখতে পেয়েছি যে পুরো সপ্তাহ জুড়ে অনেক নিচে থাকলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু এসে সে সেই প্রাইসগুলো রিকভারি করেছে। সেক্ষেত্রে এই লেভেল থেকে যদি উপরের দিকে যেতে পারে তাহলে উইকলি চার্টে আমরা 28 টাকা 80 পয়সা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে কিন্তু ভলিউম খুবই কম ছিল। এখন দেখার বিষয় যে উইকলি চার্ট অনুসারে সে যদি 28 টাকা 29 টাকার এই লেভেলটা ক্রস করে তাহলে হয়তো ফাইনালি সে যে সিমকো ক্লাউডের আপার ব্যান্ড সেদিকে হয়তো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হয়তো। তো সেই ক্ষেত্রে আমরা এরপরে যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আমরা ম্যাকডিটা দেখব। ম্যাকডি উইকলি চার্টে কিছুটা উইক পজিশন শো করছে দেখতে পাচ্ছেন যে ম্যাকডির কিন্তু যে হিস্টোগ্রামগুলো প্রত্যেক সপ্তাহে কিন্তু ছোট হয়ে আসছে, অর্থাৎ এটা অনেকটাই নেগেটিভ যে হয়তো এর পরের সপ্তাহে আরও নেগেটিভ বা আরও একটু ছোটো হিস্টোগ্রাম তৈরি করবে এবং এরপরে আস্তে আস্তে জিরো লাইনের নিচে যাবে, এরকমটা ইন্ডিকেট করে। সেক্ষেত্রে উইকলি চার্ট হিস্টোগ্রামটা অনেকটা নেগেটিভ। তো সেক্ষেত্রে হিস্টোগ্রামগুলো যে সবসময়ই এরকম ছোট হয়ে জিরো লাইনের কাছে এসে যে শেষ করবে এমনটা না, অনেক সময় এখান থেকে আবার রিভার্স করে। সেক্ষেত্রে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো অনেক ছোট হয়ে আসছিল, এরপরে কিন্তু আবারও হিস্টোগ্রাম গ্রিন ক্যান্ডেলে অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে অনেকটা পজিটিভ দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম কিন্তু কালার চেঞ্জ করেছে এবং জিরো লাইনের নিচে থেকে উপরের দিকে ওঠার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা হিস্টোগ্রাম ম্যাকডি গেল। এরপরে আমরা যদি দেখি আরএসআইটা যদি দেখি, আরএসআই দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, আরএসআই সাপোর্ট নিয়ে এখান থেকে কিন্তু ইউটার্ন নিয়েছে। এরপরে আরএসআই ডেইলি চার্ট দেখলাম। উইকলি চার্টে দেখতে পাচ্ছি আরএসআই কারেকশন ফেজে ছিল। যাই হোক, এখান থেকে হয়তো সাপোর্ট নেবে আশা করা যায়। এই হলো, যাই হোক, এই হলো শেয়ারটির আলোচনা। আমরা জানি যে শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টালি খুবই উইক পজিশন শো করছে, সেহেতু এই শেয়ারে আসলে
টেকনিক্যাল অ্যানালাইসিস করা ছাড়া আসলে অন্য কোনো অ্যানালাইসিস করার সুযোগ নাই। উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টে কিন্তু ক্যান্ডেলটা গতদিনের যে ক্যান্ডেল সেটা অবশ্যই পজিটিভ একটা ক্যান্ডেল ছিল। তো সেক্ষেত্রে ভলিউমও মোটামুটি কম ছিল যেহেতু, সেক্ষেত্রে ঈদের পরে যদি ভলিউম বাড়ে তাহলে এই শেয়ারটি কিন্তু 28 টাকা 80 পয়সা বা 90 পয়সার দিকে যদি এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে হয়তো পরবর্তীতে সে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর কি। আমরা মান্থলি চার্টে যদি দেখি, মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কারেকশন ফেজেই রয়েছে আসলে। দুইটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ক্যান্ডেল। সেক্ষেত্রে এখন আসলে আমরা আশা করতে পারি যে নেক্সট মান্থে অর্থাৎ ঈদের ছুটির পরে যেহেতু নতুন মাস শুরু হবে এপ্রিল মাস, সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আসলে এপ্রিল মাসে কি হয়। আমরা আগের যে আলোচনার সঙ্গে আমরা মিলিয়েছিলাম যে এখানে আসলে কারেকশন ফেজে এখানে তেমন কোনো কারেকশন ছিল না, কিন্তু এখানে এসে কিন্তু 2 মাস প্রায় কারেকশন ফেজে রয়েছে। এখন দেখার বিষয় যে নেক্সট মাসে কি হয়, এই হলো বিষয়। যাই হোক, এই হলো আলোচনা ছিল কেপিপিএল এর। সবাই ভালো থাকবেন আর সবাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি আশা করি এই ছুটির মধ্যে আপনাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।